100% বকেয়া ডিএ নাকি 85%-এর আপোস, 4 কিস্তিতে মেটানোর প্রস্তাব নাকি এক লপ্তে সম্পূর্ণ পাওনা আদায়। রাজ্য সরকারি কর্মচারী থেকে শুরু করে গ্র্যান্ট ইন এড কর্মী সবার চোখ কিন্তু শুধুমাত্র আজকের এই দিনটার দিকে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, শুধুমাত্র একটা জায়গাতেই স্থির, আর তা হলো দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। কেন বলছি? আজকে সেই বহু প্রতীক্ষিত রায় আসার দিন। তাছাড়া আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। সো নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে এবং মেগা আপডেট পর্বে। আজ সুপ্রিম কোর্টে মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে ডিএ মামলার এক ঐতিহাসিক শুনানি হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। আর আজকের এই শুনানির ঠিক আগেই রাজ্য সরকারের পেশ করা একটি 88 পাতার হলফনামা বা অ্যাফিডেভিট রাজ্য জুড়ে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। কি আছে সেই রিপোর্টে, কেন গ্রান্ট ইন এড কর্মীদের জন্য এটি আশার আলো, এবং শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ হঠাৎ মুখ্যমন্ত্রীর কাছে কোন 3 দফা কড়া দাবি পেশ করলো, সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে থাকছে। সো এই সমস্ত জটিল সমীকরণ আজ জলের মতো পরিষ্কার করে দেব। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আপনারা যারা প্রতিদিন আমাদের এই ভিডিও দেখেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের একটি ছোট্ট ফ্যামিলির একজন মূল্যবান মেম্বার হয়ে যুক্ত থাকবেন। কারণ আপনাদের অধিকার এবং আমাদের স্বার্থ সম্পর্কিত সবচাইতে সঠিক ও নির্ভুল বিশ্লেষণ আপনারা এখানেই কিন্তু পাবেন। চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আজকের মূল তথ্যে প্রবেশ করা যাক। সো বন্ধুরা, আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যে ছবিগুলো দেখতেই পাচ্ছেন, ঠিক আছে, বিভিন্ন নিউজ মাধ্যম এবং বিভিন্ন সূত্র মারফত থেকে যা জানা যাচ্ছে যে রাজ্য সরকার গতকাল সুপ্রিম কোর্টে ডিএ মামলা সংক্রান্ত একটা বিরাট স্ট্যাটাস রিপোর্ট জমা করেছে। এমন ঠিক শুনেছেন, আপনারা শুনলে অবাক হবেন যে সরকার আদালতে স্পষ্টভাবে জানিয়েছে যে আদালতের নির্দেশ অনুযায়ী 100% বকেয়া ডিএ একসঙ্গে মেটানো তাদের পক্ষে কোনোভাবে সম্ভব নয়। এমন ঠিক শুনেছেন, আপনারা স্ক্রিনে সেটা দেখতে পাচ্ছেন। রাজ্যের যুক্তি হলো যে জিএসটি থেকে রাজস্ব কমে যাওয়া, সাম্প্রতিক নির্বাচনী ব্যয় এবং অন্যান্য বিপুল আর্থিক দায়বদ্ধতার কারণে রাজকোষে এখন প্রবল চাপ। আর ঠিক এই যুক্তিতেই কিন্তু রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে মোট বকেয়া মহার্ঘ ভাতার 85% পরিশোধ করার এবং বাকি 15% সম্পূর্ণ মুকুব করার একটি অভাবনীয় আবেদন জানিয়েছে। শুধু তাই নয়, এই 85% টাকাও কিন্তু একেবারে নয়, বরং 2028 সালের জানুয়ারি মাসের, এমন ঠিক শুনেছেন, 2028 সালের জানুয়ারি মাসের মধ্যে মোট 4টি কিস্তিতে মেটানোর একটি রূপরেখা বা ব্লু প্রিন্ট পেশ করা হয়েছে। রিপোর্টের তথ্য অনুযায়ী প্রথম কিস্তিতে প্রায় 7,771 কোটি টাকা ইতিমধ্যে রিলিজ করা হয়েছে। পরবর্তী কিস্তিগুলো দেওয়া হবে 2027 সালের জানুয়ারিতে এবং 2027 সালের জুলাই এবং 2028 সালের জানুয়ারি মাসে। কিন্তু এখন প্রশ্ন হলো যে রাজ্য তো তাদের প্রস্তাব দিল, কিন্তু মামলাকারী সরকারি কর্মীদের আইনজীবীরা কি এটা মেনে নেবেন? তো বলে রাখি, একেবারেই নয়, তাই না? আপনারা হয়তো এই নিয়মটা, এই জিনিসটা মানতে চাইবেন না, কেননা আইনজীবী ফিরদৌস শামীম সহ অন্যান্যরা নিজেদের দাবিতে অনড়। তারা স্পষ্ট জানিয়েছেন যে আদালতের নির্দেশ মতে 100% ডিএ দ্রুত পরিশোধ করতে হবে, এখানে কোনো আপোষ চলবে না। তাছাড়া এবার আসুন একটু অঙ্কের হিসাবে ঢোকা যাক। এই যে এত টাকার টানা পড়েন, এর আসল ব্যাপ্তিটা ঠিক কত বড়? কেননা রাজ্য সরকার তাদের হলফনামায় এই বকেয়া মেটানোর একটি বিস্তারিত আর্থিক খতিয়ান দিয়েছে। সরকার 2008 সালের এপ্রিল থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত বকেয়া মেটাতে 100%, হ্যাঁ বন্ধু ঠিক শুনেছেন, 100% এআইসিপিআই নিউট্রালাইজেশন হিসেবে ক্যালকুলেশন করেছে। আর এই ক্যালকুলেশন অনুযায়ী মোট আনুমানিক বাজেট ধরা হয়েছে চমকে দেওয়ার মতো 11,983 কোটি টাকা। হিসেবটা একটু ভেঙে বলছি, মন দিয়ে শুনবেন। দেখুন, এক হচ্ছে যে 2016 থেকে 2019 সালের মধ্যে যারা কর্মরত, ঠিক আছে, তাদের ডিএ বকেয়া বাবদ খরচ হবে 5,184 কোটি টাকা। আর দ্বিতীয়ত হচ্ছে একই সময়ে যারা ট্রেজারি থেকে পেনশন পাচ্ছেন, সেই প্রাক্তন কর্মীদের ডিআর বকেয়ার জন্য বরাদ্দ করা হয়েছে 2,275 কোটি টাকা। আর 3 নম্বর হচ্ছে, আবার যদি একটু পিছিয়ে 2008 থেকে 2015 সালের দিকে তাকায়, তবে সেই সময়ের কর্মরত কর্মীদের ডিএ বকেয়া ধরা হয়েছে 3,050 কোটি টাকা। আর 4 হচ্ছে, এবং ওই একই মেয়াদের পেনশন প্রাপকদের জন্য বাজেট ধরা হয়েছে 1,174 কোটি টাকা। অর্থাৎ বোঝা যাচ্ছে যে রাজ্য সরকার একেবারে পুঙ্খানুপুঙ্খ হিসেব সুপ্রিম কোর্টের টেবিলে সাজিয়ে দিয়েছে। কিন্তু এই বিশাল অঙ্কের চাপ সরকার কিভাবে সামলাবে, সেটাই এখন কিন্তু লাখ টাকার প্রশ্ন। আপনাদের এই নিয়ে মন্তব্য কি, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সো বন্ধুরা, আপনারা তো দেখলেন, তাই না? এবার প্রশ্ন আসতেই পারে যে আপনি গ্রান্ট ইন এড কর্মীদের নিয়ে কিছুই বললেন না। তাহলে বলে রাখি, এতক্ষণ তো সরকারি কর্মীদের কথা বললাম, তাই না? কিন্তু রাজ্যের একটা বিশাল অংশ জুড়ে রয়েছেন আমাদের গ্রান্ট ইন এড প্রতিষ্ঠানের কর্মীরা। তাদের জন্য আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে বড় স্বস্তির খবরটি লুকিয়ে আছে রাজ্যের জমা দেওয়া এই রিপোর্টের ওই 10 নম্বর পাতায়। হ্যাঁ বন্ধুরা, ঠিক আছে। তাছাড়া আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে দাদা, গ্রান্ট ইন এড কর্মীদের নিয়ে কি কোনো আপডেট নেই? সেটাই কিন্তু আজকে এখনই কিন্তু আলোচনা করতে চলেছি। দেখুন কি বলা হয়েছে, যে বিভিন্ন নিউজ মাধ্যম থেকে এবং আমাদের নিজস্ব বিশ্লেষণ থেকে যে তথ্য উঠে আসছে, সেখানে দেখা যাচ্ছে যে সরকার 13/3/2026 তারিখের একটা মেমোরেন্ডাম এর উল্লেখ করেছে। সুপ্রিম কোর্টের মূল রায় কিন্তু সরাসরি এই গ্রান্ট ইন এড প্রতিষ্ঠানগুলোকে কভার করে না, কিন্তু রাজ্য সরকার নিজেদের ইচ্ছাতেই রাজ্যের
সমস্ত কর্মীদের মধ্যে একটি সমতা বজায় রাখার জন্য এদেরকেও কিন্তু বকেয়া ডিএ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন, অর্থাৎ গ্র্যান্ট ইন এইড কর্মীরাও কিন্তু এই বকেয়া ডিএ থেকে বঞ্চিত হচ্ছেন না, সেটা কিন্তু পরিহার্য। ঠিক আছে, এটি সত্যি একটি যুগান্তকারী পদক্ষেপ। আর খাতায় কলমে সুপ্রিম কোর্টের কাছে এই বিষয়টি এখন আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত হয়ে গেল। আর তাছাড়া আরো একটি দারুণ আপডেট হলো যে WBIFMS পোর্টালে ই সার্ভিস বুক আপডেটের কাজ এখন যুদ্ধকালীন তৎপরতায় চলছে। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন, ফিজিক্যাল সার্ভিস বুক থেকে তথ্য ডিজিটাল করার যে নির্দেশ সরকার দিয়েছে তা সম্পূর্ণ হলেই কিন্তু পুরনো বকেয়ার হিসাব করা জলের মতো সোজা হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন, এর ফলে কি হবে জানেন? এর ফলে প্রায় 1,34,000, ঠিক আছে, বা 1.34 লক্ষ কর্মী কিন্তু সরাসরি উপকৃত হতে চলেছেন। তাছাড়া আপনারা এবার বলবেন যে দাদা এটা আবার নতুন কি, তাই না? তাহলে বলে রাখি, এরই মধ্যে গল্পের একটি নতুন মোড় তৈরি হয়েছে। সেটা কি? একদিকে যখন সুপ্রিম কোর্টে লড়াই চলছে, ঠিক তখনই 22শে জুলাই 2026 তারিখে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে নবান্নে একটি অত্যন্ত কড়া এবং তথ্যভিত্তিক ডেপুটেশন জমা দিয়েছে। এবং ঠিকই শুনেছেন, সেটা আপনারা সেই স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, তাই না? সেই চিঠির প্রতিলিপি দেখতেই পাচ্ছেন, তাই না? তাছাড়া তাদের দাবি মূলত 3টি এবং প্রতিটি দাবি অত্যন্ত যুক্তিপূর্ণ। সেগুলো কি একটু জানিয়ে রাখি আপনাদের সাথে, এবং আপনাদের এই 3টি যুক্তি নিয়ে কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ঠিক আছে, এটা কতটা যুক্তিসঙ্গত সেটাও জানাবেন। এক হচ্ছে, প্রথমত, সুপ্রিম কোর্টের রায়ের আলোকে গ্রান্ট ইন এইড কর্মীদের বকেয়া ডিএ দ্রুত নিষ্পত্তি করতে হবে। ওই যে 998 FP2 অর্ডারের কথা বললাম, তার কাজ কিন্তু যাতে কোনোভাবে থমকে না যায় সেটা নিশ্চিত করতে হবে। এবং ঠিক শুনেছেন এটা। এবং দ্বিতীয়ত যেটা হচ্ছে, সেটা হচ্ছে সপ্তম বেতন কমিশন বা 7th পে কমিশন এর কাজ শুরু হয়েছে বলে সরকার ঘোষণা করলেও এখনো এর গ্যাজেট নোটিফিকেশন কিছু প্রকাশ হয়নি। কিন্তু তবুও আপনারা জানেন যে কালকেই সন্ধ্যার দিকে এই নোটিফিকেশনটা এসেছে, তাই না? যে 6 মাসের অন্তরে আপনাদের 7th পে কমিশন কিন্তু লাগু হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। যদিও বা এটা একটু আগেকার খবর, এই জন্য হয়তো এখানে সেটা তুলে ধরতে পারেনি, কিন্তু 7th পে কমিশন নিয়ে কিন্তু নোটিশ জারি হয়ে গেছে। সেটা আমরা অলরেডি একটা ভিডিও বানিয়ে পরে দিয়েছি। সেই নোটিশটাও যদি চাইলে আপনার স্ক্রিনে সেটা দেখতেই পাচ্ছেন। এবং তৃতীয়ত ও সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবিটা হলো, সেটা হচ্ছে সপ্তম বেতন কমিশন। এবং ঠিক শুনেছি, সপ্তম বেতন কমিশন কার্যকর করার আগেই AICPI অনুযায়ী রাজ্য সরকারি ও গ্র্যান্ট ইন এইড কর্মীদের চলমান সমস্ত বকেয়া ডিএ 100% পরিশোধ করে হিসেব আপডেট করতে হবে। আর তারপরে কেন্দ্রীয় সরকারের অষ্টম বেতন কমিশনের সাথে সামঞ্জস্য রেখে ফিটমেন্ট ফ্যাক্টর নির্ধারণ করতে হবে, যাতে কেন্দ্র ও রাজ্যের কর্মীদের মধ্যে বেতনের বৈষম্য আর বৃদ্ধি না পায়। তাছাড়া শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে যে কর্মীদের আত্মমর্যাদা এবং আর্থিক নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ তারা মানবে না। তাহলে দর্শক বন্ধুরা, পরিস্থিতি এখন কিন্তু ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে? একদিকে রাজ্যের 15% মকুবের আর্জি এবং 4 কিস্তির প্রস্তাব, অন্যদিকে কর্মচারীদের 100% আদায়ের অনড় অবস্থান। আর এই জোর তলোয়ারের মাঝখানে আজ ভাগ্য নির্ধারণ করবেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল এবং প্রশান্ত কুমার মিশ্র। এই যে রাজ্য সরকার 85% দিয়ে 15% মুকুব চাইছে, এই প্রস্তাবটি আপনাদের কাছে কতটা যৌক্তিক বলে মনে হয়? এবং আপনারা কি মনে করেন, সুপ্রিম কোর্ট রাজ্যের এই প্রস্তাব মেনে নেবে, নাকি আগের রায় বহাল রেখে 100% ডিএর পক্ষেই সিলমোহর দেবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অবশ্যই কিন্তু লিখে জানাবেন। সেটা পড়ে অবশ্যই কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো বন্ধুরা, আশা করি আপনারা ইনফরমেশনটা পেয়ে অনেকেই উপকৃত হয়েছেন। যদি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, এবং আপনাদের সহকর্মী থেকে শুরু করে সমস্ত পরিচিতদের অবশ্যই কিন্তু শেয়ার করবেন, যাতে ওনারাও এই ইনফরমেশনটা পেয়ে উপকৃত হন। সো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ।